আমার সন্তানের মা হতে হবে তোমাকে। আগামী ৯ মাস আমার সন্তানকে যাতে তুমি নিজের গর্ভে ধারণ করতে পারো, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। কথাটা শুনে এক আকাশ পরিমাণ চমকে উঠল অনামিকা। সে এখন একটা চেয়ারের সঙ্গে বাঁধা হয়ে বসে আছে একটা বিশাল বড় অট্টালিকায়। ওর সামনে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের নামকরা ব্যবসায়ী প্রান্তিক মজুমদার। অনামিকা চেনে এই মানুষটিকে, ওর বাবার বন্ধুর ছেলে। যদিও প্রায় 5 বছরেরও বেশি দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আপনার মাথা ঠিক আছে প্রান্তিক? কি বলছেন আপনি? নিজে শুনতে পাচ্ছেন তো? অনামিকার মুখোমুখি একটা চেয়ার নিয়ে বসলো প্রান্তিক। আমাকে তুমি চেনো অনামিকা, আমি মজা করার মানুষ নই। যা বলেছি সজ্ঞানেই বলেছি। আমার বেবি চাই। ঘৃণায় গাটা গুলি উঠল অনামিকার। তার চেনা প্রান্তিকের সাথে এই প্রান্তিকের আকাশ পাতাল তফাত। বেবি লাগবে, বিয়ে করুন। আর নয়তো অনাথ আশ্রম থেকে দত্তক নিন একটা বাচ্চা। আমাকে কেন তুলে এনেছেন? আমার তোমাকে পছন্দ হয়েছে, তাই আমি চাই আমার সন্তানের মা তুমিই হবে। প্রান্তিকের কথা শুনে বড্ড রাগ হলো অনামিকার। ছটফট করতে লাগলো দড়িগুলো খুলে নিজেকে মুক্ত করার জন্য। সেটা দেখে প্রান্তিক অনামিকার মুখের কাছে একটু এগিয়ে এলো। লাভ নেই এসব করে। যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না। আমি বিয়ে করব না আপনাকে, ছেড়ে দিন আমাকে। প্রান্তিক খানিকটা পিছিয়ে এসে ভ্রুকুচকে তাকালো অনিমার দিকে। বিয়ে? কে বলেছে আমি তোমাকে বিয়ে করব? অনামিকার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সত্যি? তাহলে আমাকে খুলে দিন, আমি বাড়ি যাব। কাল আমার দাদাভাইয়ের জন্মদিন। প্রান্তিক একটা রহস্যময় হাসি হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অনামিকার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে তো আমি বিয়ে ছাড়াই আমার সন্তানের মা বানাবো। আগামী ৯ মাস পর যখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে, তখন তোমাকে মুক্ত করে দিব। শৈশবের 5টা বছর কাটিয়েছে অনামিকা এই প্রান্তিক নামক মানুষটার সাথে। দুজনের বয়সের পার্থক্য প্রায় 7 বছর। তবুও দুটিতে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছিল নিজেদের মধ্যে। কিন্তু হঠাৎ করেই প্রান্তিকের বাবা পুরো ফ্যামিলি নিয়ে কাজের সূত্রে বাইরে চলে যায়। তারপর থেকে প্রান্তিক আর অনামিকা অচেনা হয়ে যায়। তবে প্রান্তিক যে এতটা নিম্নরুচির মানুষ সেটা ভাবতেই অনামিকার গা গুলিয়ে ওঠে। পশ্চিমা দেশে পশ্চাৎ শিক্ষার মানুষ হয়ে কি নিজের শহরের শিক্ষাকেই ভুলে গেছেন? এত নির্ম নচিবোধ সম্পূর্ণ মানুষ আপনি? মানুষ কেন বলছি, অমানুষ আপনি। তাচ্ছিলের হাসি এসে প্রান্তিক অনামিকার একদম কাছে চলে আসে। অনামিকা ঘৃণায় একটু পিছিয়ে যায়, তাই দেখে প্রান্তিক হাসে। পিছিয়ে কোনো লাভ হবে না অনামিকা, শেষমেশ আমার কাছেই আসতে হবে। কোনো দিনও না। আমি এখানে বাধা অবস্থায় মরে যাব, তবুও নিজের সতীত্ব খোয়াতে পারবো না। প্রান্তিক নিজের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে অনামিকার সামনে ধরে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আঁতকে ওঠে অনামিকা। গুবলু, গুবলুকে বেঁধে রেখেছেন কেন? ও কষ্ট পাবে, প্লিজ ছেড়ে দিন। আমি জানতাম তুমি আমার প্রস্তাবে কিছুতেই রাজি হবে না, তাই এটাই আমার সেকেন্ড অপশন। তোমাকে 12 ঘন্টা সময় দিলাম ভাবার জন্য। 12 ঘন্টা পর যদি তোমার উত্তর নেতিবাচক হয়, তাহলে তোমার ভাইপোর আয়ু তখনই শেষ হয়ে যাবে। অনামিকা কেঁদে ফেলল। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ও ওর ভাইপোকে। তার এমন অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে ওর। ও ছোট, কষ্ট হচ্ছে ওর, প্লিজ ওকে ছেড়ে দিন। সবটাই তোমার উপর নির্ভর করছে অনামিকা। আমি এখন যাচ্ছি, 12 ঘন্টা পর আবার আসব। মনে রেখো, আমার কিন্তু ইতিবাচক উত্তর চাই। আর এই 12 ঘন্টা তোমার ভাইপো নিরাপদে থাকবে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে বাইরে থেকে রুমটা লক করে দিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন কালো জামা পরা লোক প্রান্তিকের কাছে এলো। স্যার, উকিলবাবু এসেছেন। ওনাকে কি ভিতরে আনবো? হুম, আমি স্টাডি রুমে আছি, ওনাকে পাঠিয়ে দাও। প্রান্তিক একবার নিচে থেকে ওপরে অনামিকাকে যে ঘরে রাখা হয়েছে সেদিকে তাকালো। একটা তির্যক হাসি দিয়ে নিজের স্টাডি রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর উকিল সেখানে এলো। কি ব্যাপার প্রান্তিক, আজ আমার বাবাকে ছেড়ে আমাকে ডাকলে যে? আমার কিছু কোর্ট পেপার লাগবে, যেটা আঙ্কেলকে বলা যাবে না। কি পেপারস লাগবে বলো, আমি 2 দিনের মধ্যে রেডি করছি। 2 দিন নয়, 12 ঘন্টার মধ্যে আমার সেগুলো চাই। 12 ঘন্টার মধ্যে তো সম্ভব হবে না, কাল কোর্ট বন্ধ থাকে। কম করে হলেও 40 ঘন্টা তো লাগবে।
আজই যাও, কোর্ট বন্ধ হতে এখনো 1 ঘন্টা বাকি আছে। আমার আজই পেপারসগুলো লাগবে। ঠিক আছে, দেখছি। আমি যথাসাধ্য চেষ্টা করব। কেটেছে অনেকক্ষণ, কিন্তু কতটা সময় পার হয়েছে সেটা অনামিকার অজানা। সে নিজেকে মুক্ত করতে অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। একটা সময় পর ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছিল ও। ঘুম ভাঙে দরজা খোলার আওয়াজে। দরজা খুলে প্রান্তিক ঘরে ঢুকলো কিছু কাগজপত্র হাতে নিয়ে। আর 5 মিনিট আছে তোমার হাতে। তোমার সিদ্ধান্ত জানাবে ঠিক 5 মিনিট পর। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। কেন করছেন আপনি এরকম? কিভাবে করছেন আমার সাথে এরকম? শৈশবে যে আমার গায়ে ফুলের টোকাও সহ্য করতে পারতো না, আজ সে নিজের আমাকে আঘাত করছে। প্রান্তিকের রাগটা মুহূর্তের মধ্যেই ওর চোখে প্রকাশ পেল। প্রান্তিকের জ্বলন্ত লাল চোখ দেখে ভয় পেয়ে গেল অনামিকা। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল ওর শ্যামবর্ণ গালে। কাঁদবে না, একদম কাঁদবে না। এসব নেকা কান্না আমার একদম সহ্য হয় না। আর শৈশবে কি করেছি না করেছি সেটা এখানে তুলে এনে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে না। তুমি আমার কেউ হও না। তোমার টাইম শেষ। মতামত কি তোমার? নিজের কলিজার টুকরা নিজের ভাইপোকে বাঁচাতে ওকে নিজেকে বলে দিতেই হবে। রাজি আমি। প্রান্তিকের মুখে হাসি ফুটল। অনামিকার চেয়ারে বাঁধা দড়িগুলো খুলে মুক্ত করলো ওকে। তারপর ওর সামনে কিছু পেপারস রাখলো প্রান্তিক। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো। এগুলো কিসের পেপারস? সকালে যে যে কথাগুলো হয়েছে সেগুলো লেখা আছে এখানে। তুমি আগামী 1.5 বছরের জন্য নিজেকে আমার কাছে বিক্রি করেছো। আর এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে প্রতি মাসে 1 লক্ষ করে টাকা নেবে। কিন্তু আমি তো। এখানে যদি সাইন না করো, ওখানে তোমার ভাইপো। আতকে উঠল অনামিকা। না, আমি করছি, সাইন করছি। কাপা কাপা হাতে প্রান্তিকের থেকে কলমটা নিয়ে অনামিকা ভাবে তার সাইনটা করা ঠিক হবে কিনা। সাইনটা করো অনামিকা। অনামিকা সাইন করে। পাতা উল্টে উল্টে 3টা পাতায় সই করে চোখ দিয়ে 2 ফোঁটা জল পাতার উপর পড়ে ভিজে যায় কিছুটা অংশ। প্রান্তিক অনামিকার হাত থেকে পেপারসগুলো কেড়ে নেয়। আপনি খুব খারাপ মানুষ প্রান্তিক, খুব খারাপ মানুষ আপনি। আই নো দ্যাট। তোমার ভাইপো 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, তবে তুমি পালানোর চেষ্টা করতে যেও না, লাভ হবে না। আমার এই পুরো বাড়ি সিকিউরিটি সিস্টেম সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তাই আমি যেমনভাবে বলবো তেমনিভাবে চলতে হবে তোমাকে। আমার বাবা আপনাকে ছাড়বে না প্রান্তিক। একবার এখান থেকে বের হই, আপনাকে আমি দেখে নেব। আগে ছাড়া তো পাও। প্রান্তিক ওই রুমে থাকা আলমারি থেকে একটা গ্রিন কালারের শাড়ি বের করে এনে অনামিকাকে দিল। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো প্রান্তিকের দিকে। এটা কি? আজ থেকে এই রুমটা তোমার। কিছু প্রয়োজনীয় জিনিস আলমারিতে রাখা আছে। আর যদি কিছু প্রয়োজন হয় আমার ম্যানেজারকে বলবে। এখন এই শাড়িটা পরে নিচে চলে আসো। অনামিকা শাড়িটা ছুঁড়ে মারল প্রান্তিকের মুখের উপর। প্রান্তিক শাড়িটা মুখ থেকে সরিয়ে অনামিকার গাল দুটো চেপে ধরল। তুমি আমাকে চেনো না অনামিকা। ফার্দার আমার সাথে এরকম ব্যবহার করবে না। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমি। আমার উদ্দেশ্য সফল হয়ে গেলে তোমাকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। অনামিকা জোর করে প্রান্তিকের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয়। এখনই মেরে ফেলুন না, কেন বাঁচিয়ে রেখেছেন আমায়? প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে আসে। অনামিকার একটু পিছিয়ে যায়। তোমায় ভোগ করব বলে বললাম না আমার বেবি চাই। প্রান্তিকের মুখের ভাষা শুনে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় অনামিকা। ছি। প্রান্তিক মজুমদারের বিশাল বড় অট্টালিকায় আজ বসেছে তারকার হাট। কলকাতার সব নামি দামি ব্যবসায়ীরা উপস্থিত হয়েছে প্রান্তিক মজুমদারের ড্রয়িং রুমে। 3 তলার একটা কোণের রুমে থাকায় অনামিকা কোনো হট্টগোল শুনতে পায়নি, কিন্তু প্রান্তিকের দেওয়া শাড়িটি পরে নিচে আসতেই দেখে পার্টি চলছে। তাই অনামিকা এবার নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য এগোতেই ডাক পড়ে ওর। অনামিকা। ঘুরতে দেখে ওর সামনে প্রান্তিক দাঁড়িয়ে আছে, হাতে হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে। পল্লবী গন্ধে নাক চেপে ধরল। প্লিজ গ্লাসটা সরান, আমি অ্যালকোহলের গন্ধ নিতে পারি না। প্রান্তিক হো হো করে হেসে উঠল। অনামিকা ভড়কে গেল। একজন ওয়েটার লাস্ট মোমেন্টে জানায় সে আসতে পারবে না, তাই আমাকে একটু প্রবলেমে পড়তে হয়েছে। তুমি একটু সার্ভ করে দাও বাকিদের। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। আমি সার্ভ করব? হ্যাঁ, ওই যে ওখানে ড্রিঙ্কসের ট্রেগুলো আছে, যাও।
অনামিকা চমকে উঠল। ছোটবেলা থেকেই অ্যালকোহলের গন্ধ ও নিতে পারে না। ওর বাবা যতবারই ড্রিঙ্ক করে বাড়ি ফিরত ততবারই অসুস্থ হয়ে পড়েছে ও। তাই ওর কথা ভেবে ওর বাবা মদ নামক বস্তুটাকে সারা জীবনের মতো ত্যাগ করেছেন। আপনাকে তো বললাম আমি এসবের গন্ধ নিতে পারি না। প্রান্তিক অনামিকার হাতটা চেপে ধরে। তোমার কথা মতো চলার জন্য তোমাকে এখানে আনিনি আমি, অনামিকা। যেটা বলেছি সেটা করো। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে, কিন্তু প্রান্তিক সেটা পাত্তা না দিয়ে আবার মেতে উঠল নাচ গানে। অনামিকাকে এই করুণ অবস্থায় দেখে খুব আনন্দ হচ্ছে ওর। আমার আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে অনামিকা। প্রান্তিক মজুমদার প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর তুমিই আমার সেই প্রতিশোধের প্রথম গুটি। জীবিত অবস্থাতেই তোমাকে নরক দেখাবো আমি। তুমি কল্পনাও করতে পারবে না পরবর্তীতে কি অপেক্ষা করছে তোমার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনামিকা প্রান্তিকের কাছে এলে প্রান্তিকের একটা গ্লাস নেয়, আর ওর সামনে থাকা একটা মেয়ে গ্লাসটা নিতে গিয়ে ইচ্ছে করে অনামিকার শাড়িতে ফেলে দেয় পুরোটা। গন্ধে গা গুলিয়ে ওঠে অনামিকার। হাত থেকে ট্রেটা পড়ে যায়। প্রান্তিক ভীষণ রেগে যায়। অনামিকার হাতটা চেপে ধরে ওকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে বিছানার উপর ঠেলে ফেলে দেয়। তুমি জানো ওগুলো কত এক্সপেন্সিভ? ওগুলো ফেলে দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? অনামিকা উঠে বসলো বিছানায়। আমি তো আপনাকে আগেই বলেছি আমি অ্যালকোহলের গন্ধ নিতে পারি না। প্লিজ আমাকে চেঞ্জ করতে দিন প্লিজ। যাও, চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে আসবে। ভাঙা গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করতে হবে। অনামিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। প্রান্তিকের থেকে সাড়া পেতেই এক ছুটে এই রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে আলমারি থেকে শাড়ি বার করার উদ্দেশ্যে আলমারি খুলতে ভীষণ অবাক হয় ও। অনেক শাড়ি আর জামার সম্ভার আছে এখানে, যেন এগুলো সব ওর জন্যই রাখা আছে। অনেকদিন ধরে এই পরিকল্পনাটা সাজিয়েছেন আপনি। একটা বাচ্চার জন্য আমার মতো অসুন্দরী একটা মেয়েকে তুলে আনবেন, এটাও এতটাও বোকা নন আপনি। এর পেছনে অনেক বড় কোনো কারণ আছে, আমাকে সেটা জানতে হবে। তার জন্য আপনার সব কথা শুনে চলতে হবে আমাকে। অনামিকা আলমারি থেকে একটা নীল রঙের সিম্পল শাড়ি বের করলো। শাড়িটা শরীর থেকে পুরোটা খোলার আগে গন্ধে গা গুলিয়ে এলো ওর। ওয়াশরুমে গিয়ে বেসিনে গল গল করে বমি করে কিছুটা স্বস্তি হলো ওর। নাক টিপে কোনো রকমে শাড়িটা খুলে ওয়াশরুমের বালতিতে রেখে রুমে এসে নতুন শাড়িটা পরে ফেললো। প্রায় 20 মিনিট পর রেডি হয়ে নিচে নামে অনামিকা। নিচে এসে দেখে ড্রয়িং রুম পুরো ফাঁকা। প্রান্তিক সোফায় বসে আছে। ধীর পায়ে প্রান্তিকের কাছে এসে দাঁড়ালো অনামিকা। সবাই কোথায় গেল? প্রান্তিকের কান থেকে হেডফোনটা সরিয়ে অনামিকার দিকে তাকালো। শ্যামবর্ণী অনামিকাকে নীল শাড়িতে চমৎকার দেখতে লাগছে। প্রান্তিক মুগ্ধ নয়নে কিছুক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনামিকার দিকে। অনামিকার একটু অস্বস্তি হলো। প্রান্তিকের চাহনি দেখে নিজেকে যথাসাধ্য ঢেকে নিল অনামিকা। সেটা দেখে ঘোর কাটলো প্রান্তিকের। কাগজে কলমে তুমি এখন আমার, তাই আমার সামনে নিজেকে ঢেকে রেখে কোনো লাভ হবে না মিস সুন্দরী। অনামিকার ভেবেই কেমন লাগে সে বিক্রি হয়ে গেছে প্রান্তিকের কাছে। প্রান্তিক সোফা ছেড়ে উঠে অনামিকার সামনে দাঁড়ালো। অনামিকার পুরো মুখটা নিজের হাতের ছোঁয়া দিতে শুরু করলো। অনামিকা প্রান্তিকের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠল। ঘোল লাগানো কণ্ঠে প্রান্তিক বলল, নারীদের এই আবেদনময়ী রূপই যথেষ্ট পুরুষদের মস্তিষ্ক ঘোরানোর জন্য। তুমি কি নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ অনামিকা? দুপা পিছিয়ে গেল অনামিকা। কি বলল প্রান্তিক? তাহলে কি ও নিজেকে প্রান্তিকের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হবে? আজকে রাতেই কি তাহলে সব শেষ হয়ে যাবে? দুফোঁটা অশ্রু ঝরালো অনামিকার দুই নয়ন। প্রান্তিকের অনামিকার কোমর ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে বায়ু চলাচল করার জায়গাটুকুও রাখলো না প্রান্তিক। আমার এত বড় সর্বনাশ করবেন না প্রান্তিক। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন, সেটা এইভাবে শেষ করে দেবেন না। প্রান্তিক অনামিকার ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করালো ওকে। একটাও কথা নয়, এই মুহূর্তটা উপভোগ করো শুধু। এই এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি। এসো আমার সঙ্গে। অনামিকা ঠায় দাঁড়িয়ে রইল। প্রচণ্ড ভয় পেয়ে আছে সে। প্রান্তিক বুঝতে পারল অনামিকা এত সহজে তার কথা মেনে নেওয়ার মেয়ে নয়। তাই আর এক মুহূর্ত দেরি করলো না ও। অনামিকাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অনামিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এটা ঠিক হচ্ছে না প্রান্তিক, এতটা মনুষ্যত্বহীন হবেন না। এটা আপনার চরিত্রের সাথে যায় না। আমার চরিত্র সম্পর্কে কতটা জানো তুমি অনামিকা?
তোমার সেই চেনা 10-12 বছরের প্রান্তিক নই আমি। 16টা বছর কেটে গেছে মাঝখানে। প্লিজ ছেড়ে দিন। একবার আপনার সুতপা কাকিমার কথা ভাবুন, মরে যাবে এসব শুনলে। তাতে আমার কিছুই হবে না। তোমার মা মানে সুত পাপাল আমার কেউ হয় না। বেকার ওনার কথা ভাবতে যাব কেন আমি? অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তেই মনে পড়ল প্রীতমের কথা। প্রান্তিকের কথা মেনে নিলে তো প্রীতমকে ঠকানো হবে না। যে করেই হোক প্রীতমের সাথে একবার কথা বলতে হবে। আমার একটা অনুরোধ রাখবেন? প্রীতমকে ফোন করবে তাই তো? অনামিকা বিস্মিত হলো ওর মনের কথা প্রান্তিক কিভাবে জানলো এটা ভেবে। পরক্ষণেই আবার ভাবলো প্রীতমকে প্রান্তিক চেনে কিভাবে। আপনি প্রীতমকে কিভাবে চিনলেন? প্রান্তিক দরজা খুলে নিজের রুমে অনামিকাকে নিয়ে ঢুকলো। বড় একটা রুম, বেশ সাজানো গোছানো। অনামিকা এই প্রথম প্রান্তিকের রুমে এলো। চারিদিকটা চোখ বুলিয়ে দেখতে দেখতে প্রীতমের কথাটা বেমালুম ভুলে গেল ও। প্রান্তিক অনামিকাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো, তারপর বসে পড়ল ওর পাশে। নাওয়া খাওয়া ভুলে যার সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলে, সেই প্রীতমই তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে। চমকে উঠল অনামিকা। প্রায় 3টে বছর ধরে যার সঙ্গে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ সে, তাকেই অবিশ্বাস করতে পারবে না প্রান্তিক নামক এই নোংরা মানুষটার কথায়। প্রীতমকে আমি ভালোবাসি প্রান্তিক। আপনি ভাবলেন কি করে আপনার এই বানানো মন গড়া কথা আমি ওকে অবিশ্বাস করব? অনামিকার প্রতি করুণায় প্রান্তিক সূচক শব্দ করল। বিশ্বাস অবিশ্বাসটা তোমার হাতে অনামিকা। আমার হাতে এখন যেটা আছে সেটা তুমি। আর সুযোগের সদ্ব্যবহার করতে প্রান্তিক মজুমদার একটুও দেরি করে না। অনামিকা ভয় পেল, খানিকটা পিছিয়ে বসলো। কিন্তু এই মুহূর্তে ওর ভয় পেলে চলবে না। একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে লজ্জা করছেন আপনার? নারী শরীরের দরকার হলে পতিতালয়ে যান না, আপনার তো অনেক টাকা। প্রান্তিক অনামিকার মুখের কাছে ঝুঁকে পড়ল। অনামিকা নিজের মাথাটা পিছিয়ে নিল। প্রান্তিক আরও এগিয়ে গেল। তারা তো আমাকে বেবি দিতে পারবে না, সেটা তো দেবে তুমি। প্লিজ প্লিজ আমার কাছে আসবেন না। আপনারও তো বোন আছে, তার সাথে যদি কেউ এরকমটা করতো। একবার আমার জায়গায় প্রান্তিকে বসিয়ে দেখুন। কথাটা অনামিকার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে প্রান্তিকের ডান হাতের 5 আঙ্গুলের দাগ অনামিকার গালটা লাল হয়ে গেল। প্রচণ্ড ব্যথায় গালে হাত দিয়ে কেঁদে ফেলল অনামিকা। প্রান্তিক ওর দুটো গাল চেপে ধরল। আমার বোনের সাথে নিজেকে তুলনা করার সাহস তোকে কে দিল অনামিকা? তোর ওই মুখে আমি আমার বোনের নাম যদি দ্বিতীয়বার আর শুনেছি, তাহলে মেরে পুঁতে ফেলবো তোকে। প্রান্তিকের এমন রূপ দেখে গলাটা শুকিয়ে গেল অনামিকার। ভয় আবারও ফুপিয়ে কেঁদে উঠল। প্রান্তিক রেগে অনামিকার হাত ধরে টানতে টানতে ঠেলে রুমের বাইরে পাঠিয়ে দেয় অনামিকাকে। তারপর ওর মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। রুমে বসে ক্রমাগত কেঁদেই চলেছে অনামিকা। বাবা মার কথা ওর খুব মনে পড়ছে। আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমার সম্মান হয়তো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। আমি নিরুপায়, আমাকে ভুল বুঝো না। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। 24 ঘন্টারও বেশি হয়ে গেল তোমাদের ছাড়া আছে। না জানি তোমরা এখন কতটা চিন্তা করছো আমায় নিয়ে। ছোট্ট ভাইপোর কথা মনে আসতেই কান্নার গতি আরও বাড়ল অনামিকার। কাঁদতে কাঁদতে হেসকি উঠে যাওয়ার উপায় হয়, তবুও নিজেকে সামলে নিয়ে বালিশে মুখ গুজে বিছানায় শুয়ে পড়ল। এক পর্যায়ে এসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেল জানতেও পারল না। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল অনামিকার। চোখ মুখ কুঁচকে প্রথমে বোঝার চেষ্টা করলো কোথায় আসেও। পরক্ষণেই বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করেছে। অনামিকা বিছানা থেকে নেমে দরজাটা খুলে একজন মধ্যবয়সী মহিলাকে দেখতে পেল। আপনি কে? কালকে তো আপনাকে দেখিনি। ম্যাম, আমি এই বাড়িতে কাজ করি। কাল আমার বরের শরীর খারাপ থাকায় আমি কাল আসিনি। এখানে কেন এসেছেন? আমার কাছে আপনার কি কাজ? নাকি আপনার স্যার বললেন আমাকে দিয়ে আজ বাড়ির সব কাজ করানোর জন্য? কাজের মহিলাটা নিজের নাক কান মুলে জিভ বার করলো। এসব কথা মুখে আনাও পাপ। আপনি তো আমাকে হুকুম করবেন, যখন যেটা বলবেন সেটা আপনার কাছে পৌঁছে যাবে। অনামিকা খুব বিরক্ত হলো এই কথাগুলো শুনে। সকাল সকাল মিজাজটাই বিগড়ে গেল। আপনি যান, এখন আমার কিছু প্রয়োজন নেই। কিন্তু ম্যাম, স্যার যে বললেন আপনি সারা রাত কিছু খাননি।
তাই আপনাকে ডেকে নিয়ে ডাইনিং রুমে যেতে বলেছেন। প্রান্তিকের প্রসঙ্গ উঠতেই কালকের কথা মনে পড়ে গেল ওর। রুম থেকে বেরিয়ে গটগট করে চলে গেল। প্রান্তিক ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। অনামিকাকে খুব জোরে আসতে দেখে প্রান্তিক আর চোখে তাকালো ওর দিকে। অনামিকা এসে প্রান্তিকের কাছে দাঁড়ায়। কেন আটকে রেখেছেন আপনি আমাকে? আমি এইভাবে থাকতে পারি না। আমার খুব অস্থির লাগছে। বনের পাখিকে বন্দি করলে যেমন লাগে আমারও ঠিক তেমন কষ্ট হচ্ছে। এই বাড়িটা অনেকটা বড়, যখন মন চাইবে যেখানে ইচ্ছে যাবে। বাইরের সুইমিং পুল, বাগান সব আছে। একঘেয়ে লাগলে ঘুরতে যাবে, তবে হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবে না। প্রায় 20 জনেরও বেশি সিকিউরিটি আছে এখানে, তুমি চাইলেই পালাতে পারবে না। অনামিকার প্ল্যান ফেল করায় মুখ বেজার হয়ে যায় ওর। পরক্ষণে আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করে ওর প্রান্তিককে। আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনি আপনার কাজের মাসিকে পয়সা দিয়ে দিন, উনি এনে দেবে আমাকে। প্রান্তিক মুহূর্তেই বুঝে গেল অনামিকার কি লাগবে। অনামিকার থেকে চোখ সরিয়ে ল্যাপটপে মনোযোগ দিল আবার। তোমার রুমের বেডের ডান দিকের ড্রয়ারটা খুললেই তোমার সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। যদি আরো কিছু লাগে তাহলে একটা লিস্ট করে দিও। অনামিকা বাধ্য মেয়ের মতো ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে প্রান্তিকের কথায় থমকে যায় ও। তার মানে আগামী 5 দিনও তুমি আমার হাত থেকে বেঁচে গেলে? না, 7 দিন। অনামিকা প্রান্তিকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে সিঁড়ির কাছে চলে গেল। প্রান্তিক পেছন থেকে বলল, 15 মিনিটের মধ্যে নিচে আসবে। কাল সারা রাত কিছু খাওনি, তুমি অসুস্থ হয়ে পড়লে আমার সন্তানেরও আসতে দেরি হবে। তাই এখন থেকে নিজের খেয়াল রাখো। অনামিকা চলে যাওয়ার মিনিট 15 পর প্রান্তিক উঠে দাঁড়ায়। তৎক্ষণাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করেও। আবার ফোন করছো কেন? তোমার সব টাকা তো আমি দিয়ে দিয়েছি। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের দাম মাত্র 10 লাখ টাকা হতে পারে স্যার। আমার আরও টাকা লাগবে। আমাদের মধ্যে তো প্রথমে 10 লাখেরই কথা হয়েছিল। প্রথমে যাই কথা হোক না কেন, এখন আমার আরও 15 লাখ টাকা লাগবে। নাহলে অন্ত আঙ্কেলকে বলে দেব তার মেয়ে আপনার কাছে আছে। প্রান্তিক মুহূর্তের মধ্যেই রেগে যায়। প্রান্তিক মজুমদারকে ভয় দেখাচ্ছ তুমি? প্রান্তিক মজুমদার কাউকে ভয় পায় না। অতনুপালকে তো নাই। আর শোনো, অনামিকা পাল এখন কাগজে কলমে প্রান্তিক মজুমদারের সম্পত্তি। কেউ চাইলেই তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমি ওটা বলতে চাইনি স্যার। আমার মা খুব অসুস্থ, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, 2জন কিডনির ডোনেট পাওয়া গেছে, শুধু টাকার জন্য অপারেশন থেমে আছে। হসপিটালের অ্যাড্রেসটা আমাকে মেল করো। তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রান্তিক ফোনটা কেটে নিজের পকেটে ঢুকিয়ে রাখলো। পেছনে ঘুরতে অনামিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনামিক খানিকটা অবাক হলেও। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? অনামিকা প্রান্তিকের একদম কাছে এসে দাঁড়ালো। কার সাথে কথা বলছিলেন আপনি? আমার বাবার সম্পর্কে কাকে কি বলছিলেন? যে তোমাকে পেতে সাহায্য করেছে আমায়। কে সে? কে আমার এত বড় সর্বনাশটা করলো? কে? নাম বলুন তার। প্রান্তিক নিজের ফোনটা আবার বের করে কল রেকর্ডিংটা চালু করলো। শেষের কথাটা ছাড়া সবটা শুনলো ও। এই গলাটা আমি আগেও শুনেছি। এটা খুব চেনা স্বর আমার। এই গলা যার, সেই তোমাকে আমার কাছে 25 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। অনামিকার খুব ঘৃণা হলো সেই লোকটার প্রতি। অনেক মনে করার চেষ্টা করে শেষমেশ যখন বুঝতে পারলো এটা কার গলার স্বর, তখন যেন ওর পৃথিবীটাই থমকে গেল। প্রীতম। নামটা বলেই আবার নিজেকে সংশোধন করলো অনামিকা। না না না, এটা প্রীতম হতে পারে না, এটা অন্য কেউ। বলুন না এটাকে। কেউ না। পেয়েছো জিনিসগুলো? হ্যাঁ, আপনি বলুন না এটাকে। আমাকে প্রশ্ন করার সাহস তোমাকে কে দিল অনামিকা? চুপচাপ খেতে বসো, আর নেক্সট টাইম আমাকে প্রশ্ন করার উদ্যত দেখাবে না। অনামিকা আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। তবে মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল ওর। এই প্রশ্নের উত্তর ওকে খুঁজতেই হবে। প্রান্তিক বসলো অনামিকার মুখোমুখি। পম্পাদীপ, আমাদের ব্রেকফাস্টটা দিয়ে যাও। একটা রিকোয়েস্ট করব। কি? আমি আমার বাবার সাথে একবার কথা বলতে চাই। আমার গুবলু বাড়ি পৌঁছেছে কিনা দেখতে চাই আমি। সেটা তুমি তোমার বাবাকে ফোন না করেই জানাতে পারবে। তোমার বাড়ির সামনে অলরেডি আমার 5 জন লোক আছে, যারা তোমার বাড়ির প্রত্যেককে ফলো করছে। তুমি যদি একটু কিছু ভুল করো
তাহলে তোমার ফ্যামিলির মেম্বার কমতে থাকবে। না, আপনি ওদের কিচ্ছু করবেন না। আপনার সব কথা আমি শুনবো, শুধু ওদের কিচ্ছু করবেন না। গুড। অনামিকা নিজের রুমে বসে আছে, গল্পের বই পড়ছিল। এগুলো প্রান্তিক ইচ্ছে করেই এখানে রেখেছে। এই সময় প্রান্তিক এলো ওর রুমে। অনামিকা প্রান্তিককে দেখে নিজেকে গুটিয়ে বসালো। লাঞ্চে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। পম্পাদি বিরিয়ানি বানাতে পারে না। এখন আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে বিরিয়ানি খাবো। রান্নাটা করে রাখবে। কিন্তু আমি তো বিরিয়ানি বানাতে। অনামিকার কথা শেষ হওয়ার আগেই প্রান্তিক বলে, পারো তুমি বিরিয়ানি বানাতে। তোমাকে গত 6 মাস ধরে নজরে রেখেছি আমি। তোমার সম্পর্কে সব জেনেই তোমাকে আমার কাছে এনেছি। বাধ্য মেয়ের মতো যা বলবো তাই করবে। চিকেন না মটন? মাটনে আমার অ্যালার্জি। চিকেন বিরিয়ানি করো, সঙ্গে চিলি পনির, চিকেন চাপ আর শেষে রায়তা। আমি কিন্তু বাকি এগুলার রান্না জানি না। ওগুলো পম্পাদি করবে। আর শোনো, এখন থেকে প্রত্যেক দিন রাতে তুমি আমার সঙ্গে আমার রুমে থাকবে। আটকে উঠল অনামিকা। এই সময়টাও কি প্রান্তিক ওকে ছাড়বে না? কিন্তু এখন তো আমার আমার মর্জির মালিক আমি। আমার যখন যা ইচ্ছে করবে তখন তাই করব। প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা একটা বালিশ ছুঁড়ে মারল ওইদিকে। প্রান্তিক মজুমদার, তোকে আমি ছাড়বো না। আমার জীবন তুই নরক বানাতে চাইছিস, আমি সেই নরকেই তোকে টেনে আনবো। হঠাৎই প্রান্তিক আবার দরজার সামনে এসে দাঁড়ালো। অনামিকা ভয়ে শুকনো একটা ঢোক গিলল। আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না তুমি। আমি যে কি জিনিস সেটা তুমি এখনো জানো না। আমাকে নরকে টানতে চাইলে ওই নরকেই আগুনেই জ্বলতে হবে তোমাকে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তুমি। তবুও তুমি এই প্রান্তিক মজুমদারের কিচ্ছু করতে পারবে না। আর মনে রেখো, তোমার পুরো বাড়ি আমার হাতে বন্দি। আপনার এই ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। আপনি আমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলছেন? অনামিকার কথা শুনে প্রান্তিক হাসলো। ফোনটা বের করে একটা ভিডিও চালালো, যেখানে দেখা যাচ্ছে অনামিকার বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছে। অনামিকার মা বাড়ির ভেতরে বসে কাঁদছে আর বৌদি সান্ত্বনা দিচ্ছে তাকে। ওর দাদা অফিসের জন্য বেরোচ্ছে আর ছেলেকে আদর করে। সেগুলো দেখে ভয় পেল অনামিকা। প্রান্তিক তীর্যকভাবে হাসলো। এখনো মনে হচ্ছে আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন বলবো না। আপনি যা বলবেন তাই শুনবো। মনে থাকে যেন। 5টা দিন আরও কেটে গেছে। অনামিকা প্রান্তিকের হাত থেকে মুক্তি পাওয়ার পথ এখনও খুঁজে চলেছে। প্রান্তিক যখন অফিসে থাকে, অনামিকা তখন সারা বাড়ি ঘুরে বেড়ায়, এই ভেবে যে সে যদি এখান থেকে বেরোনোর পথ পেয়ে যায়। এখন পরন্ত বিকেল। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলের ঝড়ো হাওয়া উপভোগ করছিল অনামিকা। তখনই শম্পা আসে ছাদে। ম্যাম, নিচে কেউ স্যারের সাথে দেখা করতে এসেছে, বলছে নাকি খুব দরকার। আপনি কি একবার কথা বলবেন লোকটার সাথে? আমি কথা বলবো, কিন্তু ওনার পার্সোনাল। স্যার তো এক্ষুনি চলে আসবেন। আমি কি তাহলে লোকটাকে আউট হাউসে নিয়ে বসাবো? নাম জিজ্ঞাসা করেছো লোকটার? হ্যাঁ, বলল প্রীতম সেন। নামটা শুনে চমকে উঠল অনামিকা। এটা কি ওর চেনা সেই প্রীতমই? আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, ছুটে নিচে নেমে এলো। প্রধান দরজা দিয়ে বাইরে বেরিয়ে দেখে একজন পেছন করে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা কাটাকাটি করছে। বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেল ওর। কি হচ্ছে এখানে? অজ্ঞাত লোকটা সহ সমস্ত সিকিউরিটি ঘুরে দাঁড়ালো। চমকে উঠল অনামিকা লোকটাকে দেখে। এটা সত্যিই প্রীতম। খুশিতে আত্মহারা হয়ে গেল ও। একজন সিকিউরিটির এগিয়ে এলো ওর কাছে। আপনি কেন বাইরে এলেন ম্যাডাম? স্যার জানতে পারলে খুব রাগ করবেন। আপনি ভেতরে যান, আমরা এদিকটা সামলে নিচ্ছি। ওনাকে ভেতরে আসতে বলুন। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রীতম আর অনামিকা। অনামিকার চোখে আনন্দের অশ্রু, প্রীতমের চোখে ভয়। অনামিকা ছুটে গিয়ে জড়িয়ে ধরল প্রীতমকে। আমাকে এখান থেকে নিয়ে চলো প্রীতম, প্লিজ আমাকে নিয়ে চলো। আমি গত 6 দিন যাবত এখানে আটকে আছি। আমাকে ওই প্রান্তিক থেকে অনেক দূরে পালিয়ে নিয়ে চলো প্লিজ। মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রীতম। এখানে এসে অনুশোচনা করছে ও, কারণ ও জানে ও যদি কোনো চালাকি করে প্রান্তিক ওকে মেরে ফেলবে। অনামিকা প্রীতমের বুক থেকে মাথা তুলল। আমাকে তোমার ফোনটা দাও প্রীতম, আমি বাবাকে ফোন করব, যাতে খুব তাড়াতাড়ি এখানে পুলিশ নিয়ে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রান্তিক আসার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, প্লিজ চলো। প্রীতম অনামিকার হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে দিল। অনামিকা অবাক চোখে তাকালো প্রীতমের দিকে। প্রান্তিক স্যার, কোথায় অনু? তুমি প্রান্তিককে চিনলে কি করে? আর ওনার সাথেই বা তোমার কি দরকার প্রীতম?
সেটা আমি প্রান্তিক স্যারকে বলবো, তোমাকে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। অনামিকা প্রান্তিকের দুবাহু চেপে ধরল। প্রীতম, আমি তোমাকে ভালোবাসি। আগামী বছর আমাদের বিয়ে হবার কথা। প্রীতম অনামিকার হাত দুটো ঝিনকে ফেলে একটু দূরত্বে গিয়ে দাঁড়ালো। যে মেয়ে অবিবাহিত অবস্থায় একটা অবিবাহিত ছেলের সাথে 6টা রাত কাটিয়ে এরপর সে বাড়ি ফিরে গেলে তাকে আমি বিয়ে করব, এটা তুমি কি করে ভাবলে অনু? এসব তুমি কি বলছো প্রীতম? বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আমি এখনো তোমারই আছি। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটা নারী 145 ঘন্টাও বেশি একসঙ্গে আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি সেটা আমাকে মানতে হবে? তুমি বিশ্বাস করো কি হচ্ছে এখানে? আর প্রীতম, তুমি এখানে কেন এসেছো? প্রান্তিক বাড়িতে ঢুকতে দেখে প্রীতম এগিয়ে গেল ওর কাছে। অনামিকা পাথরের মূর্তির মতো শুধু চেয়ে রইল প্রীতমের দিকে। প্রান্তিক আর চোখে অনামিকাকে দেখে আবার প্রীতমের দিকে তাকালো। তুমি এখানে কি করছিলে? স্যার, আপনি তো একটু আগে আমাকে ফোন করে আসতে বললেন। ও হ্যাঁ, খেয়াল ছিল না। তুমি একটু এখানে বসো, আমি চেঞ্জ করে আসছি। প্রান্তিক প্রীতমকে বসতে বলে অনামিকার কাছে গিয়ে হাতটা ধরল ওর। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না অনামিকার মধ্যে। কোনো চালাকি করার চেষ্টা করো না অনামিকা, উপরে চলো। প্রান্তিক অনামিকার হাত ধরে ওপরে যেতে লাগলো। অনামিকা পেছন ঘুরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতমের দিকে। চোখ দিয়ে অবাধ্য জলরাশিগুলো না চাইতে গড়িয়ে পড়ছে ওর। নিজের রুমে হাঁটু মুড়ে কাঁদছে অনামিকা। 5 দিন আগে প্রান্তিকের বলা কথাগুলো ওর বড্ড মনে পড়ছে। তার মানে সত্যি প্রীতম প্রান্তিককে সাহায্য করেছে। আসতে পারি? অনামিকা মুখ তুলে তাকাতে প্রান্তিককে দেখতে পেল। চোখের জলটা মুছে নিল ও সঙ্গে সঙ্গে। এখন আর কেঁদে কি হবে অনামিকা? প্রীতমকে জীবন থেকে মুছে ফেলো। ভ্রুকুচকে তাকালো অনামিকা প্রান্তিকের দিকে। এসব আপনার চাল, তাই না? আপনি প্রীতমকে ভুল বুঝিয়েছেন। আপনি ওর ব্রেন ওয়াশ করেছেন। প্রান্তিক তীর্যকভাবে হাসলো। তুমি খুব বোকা অনামিকা, খুবই বোকা। অনামিকা বিছানা থেকে উঠে এসে প্রান্তিকের শার্টের কলার চেপে ধরল। কেন করছেন আপনি আমার সাথে এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি তো জানতেন আমি প্রীতমকে ভালোবাসি। গত 3 বছর ধরে একটা সংসার সাজানোর স্বপ্ন দেখছি। কেন সেটা এভাবে ভেঙে দিলেন আপনি প্রান্তিক? কেন? কি পাচ্ছেন এগুলো করে? কি পাচ্ছেন? প্রান্তিক উচ্চস্বরে হো হো করে হেসে ওঠে। যে তোমার বিনিময়ে 10 লাখ টাকার ডিল করে আমার সঙ্গে, সে তোমাকে ঠিক কতটা ভালোবাসে অনামিকা? আমাকে দোষ দেওয়ার আগে ব্রেন ওয়াশ আর বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য করতে শেখো। যাই হোক, তোমাকে আমি এত কথা কেন বলছি? রেডি হও, ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে কেন যাব? আমার তো কিছু হয়নি। কলকাতার সেরা গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যত দেরি করব, আমার বেবি আসতে তত দেরি করবে। তাই এখন থেকেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়া ভালো। অনামিকা প্রান্তিকের জামার কলার ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমি কোথাও যাব না। কোনো বেবি আসবে না। প্রান্তিকের খুব রাগ হলো। জেদ করো না অনামিকা, তোমার বাবা কিন্তু খুব অসুস্থ। যেই ডক্টর ওনার ট্রিটমেন্ট করছেন, তিনি কিন্তু আমার একটা কথাই তোমার বাবাকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারে। আটকে উঠল অনামিকা। ওর বাবার শরীর খারাপ, নিশ্চয়ই ওর জন্য চিন্তা করে এইসব হয়েছে। আমি যাব ডক্টরের কাছে, তবে বাবার যিনি ট্রিটমেন্ট করেছেন তাকে বলুন যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। বিজয়ের হাসি হাসলো প্রান্তিক। রেডি হয়ে নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। প্রান্তিক অনামিকার রুম থেকে বেরিয়ে নিচে আসে। সোফায় বসে কাউকে একজনকে ফোন করে। এখন কেমন আছে ও? আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে? অপর প্রান্ত থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ বলে ওঠে। না প্রান্তিক, কোনো ইমপ্রুভমেন্ট নেই আগের মতো। আছে, আমার মনে হচ্ছে না ও কোনোদিন উঠে দাঁড়াতে পারবে বলে। ওকে তো উঠে দাঁড়াতেই হবে ডক্টর, আমার জন্য ওকে উঠে দাঁড়াতে হবে। ওর এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, তাদের শাস্তি দেওয়ার জন্য ওকে উঠে দাঁড়াতে হবে। অপর প্রান্তের মানুষটা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এই উইকে তুমি একদিনও আসোনি, সময় করে একদিন এসো। আমি বুঝতেও পারি ও এদিক ওদিক চেয়ে শুধু তোমাকেই খোঁজে। আমি 2-1 দিনের মধ্যেই আসবো ডক্টর, ওকে বলে দিও আমি আসবো। গাড়ি থেকে নেমে চমকে ওঠে অনামিকা। এদিক ওদিক চেয়ে বুঝতে পারে প্রান্তিক ওকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছে। আপনি আমাকে এয়ারপোর্ট কেন নিয়ে এসেছেন? আমি কোথাও যাব না। অনামিকা এয়ারপোর্টের পার্কিং এরিয়া থেকে ছুটে পালিয়ে যেতে গেলে প্রান্তিক ওকে চেপে ধরে। একদম বাড়াবাড়ি করবে না, তোমাকে আমার সঙ্গেই যেতে হবে।
অনামিকা খুব ভেঙে পড়ে। এতদিন একসাথে না থাকলেও পরিবারের অনেক কাছে ছিল ও, কিন্তু প্রান্তিক এবার ওকে সবার থেকে দূরে নিয়ে যেতে চাইছে। আমি কলকাতা ছেড়ে যাব না প্রান্তিক। আপনি আমাকে আটকে রাখুন, মারুন, ধরুন, তবু এখানে রাখুন। আমি আমার পরিবার থেকে দূরে যাব না। 1 মিনিট, আপনি আমার পাসপোর্ট পেলেন কোথায়? প্রীতম দিয়েছে। যাই হোক, চলো, চেকিং করতে টাইম লাগবে। 1 ঘন্টা পর আমাদের ফ্লাইট। আর হ্যাঁ, বেশি চালাকি করতে যাবে না। এই মুহূর্তে তোমার বৌদি আর ভাইপো রাস্তায় আছে, বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে তারা। অনামিকা চুপ করে গেল। ওর দুর্বল জায়গায় বারবার আঘাত হানে এই লোকটা। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সেটা তো জানতে পারি। অস্ট্রেলিয়া। অনামিকার মুখে কিছুক্ষণের জন্য এক অন্যরকম আনন্দ দেখা যায়। অস্ট্রেলিয়া হলো অনামিকার ড্রিম প্লেস। ওখানে যাবে ও, তবে যে এভাবে ওর স্বপ্ন পূরণ হবে ভাবেনি। একজন বন্দিনীর মতো দেশ ছাড়তে হচ্ছে ওকে। এসো আমার সঙ্গে। প্রান্তিক অনামিকার হাত ধরল। পেছনে প্রান্তিকের দুজন লোক ওদের লাগেজগুলো বয়ে নিয়ে গেল গেট অবধি। তারপর প্রান্তিক ওদের টাকা দিয়ে পাঠিয়ে দিল। ওরা দুজনেই এগিয়ে গেল বাকিটা পথ। সমস্ত চেকিং কমপ্লিট করে ওরা গিয়ে বসলো কলকাতা থেকে দিল্লিগামী একটা প্লেনে। এখান থেকে দিল্লি, তারপর এখান থেকে সোজা অস্ট্রেলিয়া। শুধুমাত্র পরিবারকে বাঁচাতে নিজের ইচ্ছার বিরুদ্ধে অনামিকা একটা অজানা মানুষের সঙ্গে পাড়ি দিল এক অজানার পথে। নিজের আপনজনদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে সে। নিজের জীবনটাই যেন ও প্রান্তিকের হাতে তুলে দিয়েছে। একটা পুতুলের মতো বাঁচবে ও। যে যেমনভাবে খেলতে চাইবে ওকে সেভাবেই খেলা দেখাতে হবে। কলকাতা ছাড়ার সঙ্গে সঙ্গে অনামিকার চোখ ভারী হয়ে উঠল। প্লেনের জানালা দিয়ে একবার নিজের শহর, নিজের জন্মস্থানকে শেষবারের মতো দেখে নিল ও। হয়তো আর কোনো দিনও এখানে আসা হবে না ওর। একটা 22 তলা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে অনামিকা আর প্রান্তিক। গেটে ওদের গাড়িটা ঢুকতেই দুজন মহিলা দেহরক্ষী আর দুজন পুরুষ দেহরক্ষী এসে ওদের ঘিরে দাঁড়ালো। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক সেসব পাত্তা না দিয়ে অনামিকাকে নিয়ে লিফটে উঠলো। বডিগার্ডগুলো উঠলো পাশের লিফটে। এখানে আপনি আগেও এসেছেন? 15 বছর বয়স থেকে আমি এখানেই আছি। এটাই আমার শহর। কিন্তু আপনারা তো সান ফ্রান্সিসকোয় গিয়েছিলেন। মা বাবা ওখানেই থাকে। আমি হায়ার স্টাডিজের জন্য অস্ট্রেলিয়া চলে আসি। পড়াশোনা শেষে একটা জব পেয়ে যাই, তাই এখানেই থেকে যাই। এখন এই অ্যাপার্টমেন্টের 5টা ফ্ল্যাট আমার, তার মধ্যে আমরা থাকবো 15 তলায়। আমাকে আটকে রাখার জন্য সব প্ল্যানই করে ফেলেছেন দেখছি। আর বেশি দিন তোমাকে আটকে রাখবো না আমি। তুমি নিজেই থাকতে চাইবে আমার কাছে, নইলে। প্রান্তিক রহস্যময় একটি হাসি দিল। অনামিকা ভ্রুকুচকে তাকালো ওর দিকে। নইলে? নইলে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার জন্য নিজের শহরে তোমাকে অনেক বদনাম করতে হবে। মানে আপনি ভেবেই নিয়েছেন আমি প্রেগনেন্ট হয়ে গেছি? কয়েক মাস পরই হবে। 15 তলায় লিফট আসতেই দরজা খুলে গেল। প্রান্তিক বেরিয়ে এলো। পেছন পেছন অনামিকাও বেরোলো। একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো ওরা দুজন। নেমপ্লেট বড় বড় করে লেখা মিস্টার অ্যান্ড মিসেস মজুমদার। অনামিকার কৌতূহল হলো নেমপ্লেটটা দেখে। আপনি ম্যারিড? প্রান্তিক ভ্রুকুচকে তাকালো অনামিকার দিকে। তারপর অনামিকার দৃষ্টি অনুসরণ করে নেমপ্লেটের দিকে তাকাতেই পুরোটা পরিষ্কার হলো ওর কাছে। ইয়েস, আই এম ম্যারিড। আপনার ওয়াইফ কই? আর ওয়াইফ যদি থেকেই থাকে তাহলে আপনি আমার কাছে বেবি চাইছেন কেন? উনিই তো আপনাকে বেবি দিতে পারবেন, তাও আবার লিগালি। এত কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব অনামিকা? তোমার বিনিময়ে প্রীতম আমার কাছ থেকে 25 lakhs নিয়েছে। এখন তোমাকে দিয়ে কি করব সেটা আমার ব্যাপার। প্রান্তিক দরজাটা খুলে ভেতরে ঢুকলো। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গোছানো একটা 4 রুমের ফ্ল্যাট এটা। অনামিকাও ঢুকলো প্রান্তিকের পেছন পেছন। আপনি কৈফিয়ত দিতে বাধ্য প্রান্তিক। নিজের স্বামী স্ত্রীর সংসারে নিজের স্ত্রীর অবর্তমানে একটা অন্য মেয়েকে এনে ঘরে তুলেছেন। সেটা তো আপনাদের ভারতীয় সংস্কৃত নয়। প্রান্তিক অনামিকার দিকে ঘুরে অনামিকার দুটো গাল চেপে ধরলো। ব্যথায় কুকিয়ে উঠলো অনামিকা। ছাড়ুন আমাকে। 2 দিন ভালো ব্যবহার করেছি বলে ভেবে বসো না। আমার লাইফ সম্পর্কে জানার সমস্ত রাইট তোমার আছে। তুমি জাস্ট
আমার কেনা একটা খেলনা, যতদিন প্রয়োজন থাকবে নিয়ে খেলবো, তারপর ছুঁড়ে ফেলে দিব। প্রান্তিক মুখ থেকে এমন নিম্ন রুচির একটা কথা শুনে ঘৃণায় গাটা গুলিয়ে উঠল অনামিকার। এই কটা দিনে নিজের পজিশনটা এতটা নিচে নেমে এসেছে সেটা ভাবতে কষ্ট হয় ওর। মনে মনে প্রীতমের উদ্দেশ্যে বলে, তোকে আমি ভালোবেসেছিলাম প্রীতম, কিন্তু তুই তো আমার ভালোবাসার যোগ্যই না। তুই আমার সঙ্গে যেটা করেছিস তার দাম তোকে দিতে হবে প্রীতম। এখান থেকে একবার মুক্তি পাই শুধু, তারপর তো তোর জীবন আমি শেষ করে দেব। প্রান্তিক অনামিকার গাল ছেড়ে অনামিকার হাত ধরে রুমের দিকে এগিয়ে গেল। একটা বড় রুমে ঢুকে লাইট অন করলো প্রান্তিক। এটা তোমার রুম আগামী 1.5 বছরের জন্য। আপনার স্ত্রী কোথায়? উনি কিছু বলবেন না? শি ইজ প্রেগনেন্ট। এখানে দেখাশোনা করার কেউ নেই, তাই ওকে মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি আমেরিকায়। অনামিকার এই বিস্ময়ের হয়তো শেষ নেই। প্রান্তিক মানুষটাকে এবার বড্ড এলোমেলো লাগছে তার। অনেক রহস্য আছে এই মানুষটার মধ্যে। না হলে কদিন পর যার নিজের বেবি হবে সে কিভাবে অন্য একটা মেয়ের কাছ থেকে বেবি চায়? আই থিঙ্ক আপনার বেবি চাই না, আপনার চাই নারীর শরীর। ওই প্রেগনেন্ট হওয়ার জন্য যেটা আপনি পাচ্ছেন না সেটাই যাচ্ছেন আপনি আমার কাছ থেকে। আপনি তো আপনার ওয়াইফকে ঠকাচ্ছেন মিস্টার মজুমদার। আমার লাইফ নিয়ে এত কিউরিসিটি কেন তোমার? তুমি এখন আমার গোলাম। আমি তোমার কাছে বেবে চেয়েছি মানে তুমি আমাকে সেটাই দিবে। হ্যাঁ, আমি তো আলাদিনের আশ্চর্য প্রদীপ। আপনি আমার গায়ে হাত বুলিয়ে বাচ্চা চাইলেন, আমি দিয়ে দিলাম। এই নিয়ে আমি আর একটাও কথা বলবো না। তাড়াতাড়ি চেঞ্জ করে কিচেনে যাও। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবে। অনামিকা খুব বিরক্ত হলো। নিজের বাড়িতে রাজকন্যার মতো লাইফ লিড করা মেয়েটাকে নাকি আজকে কাজের লোকের কাজ করতে হবে, এটা ভেবে নিজের উপর খুব করুণা হয় ওর। এত বড় লোক মানুষ বাড়িতে একটা কাজের লোক রাখতে পারেন না? প্রান্তিক হাসলো। তো তোমাকে 25 লাখ টাকা দিয়ে কিনেছি কিসের জন্য? শোপিস করে সাজিয়ে রাখার জন্য? যা বলেছি তাই করবে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকার রাগে জোরে শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। প্রান্তিক এই শব্দটা শুনে বড্ড রেগে যায়। খুব বার বেড়েছে তোমার। দুদিন ভালো করে কথা বলেছি বলে খুব উঠছো। এবার তোমার ডানাগুলো ছাটার সময় এসে গিয়েছে। অনামিকা সবজি কাটছে আর মুখে বিড়বিড় করে কিছু বলছে। একটু আগেই স্নান করে সাথে সাথে রান্নাঘরে চলে এসেছে, না হলে প্রান্তিক তাকে হাজারো কথা শোনাবে। চুলটা ভালো করে মোছারও সময় পায়নি ও। জীবনটাই আমার শেষ হয়ে গেল। মায়ের কথা শুনে স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে না গেলেই ভালো হতো। তাহলে আমি আজ কলকাতার পায়ের ওপর পা তুলে চিকেন লেগ পিস খেতে পারতাম। আর তা না করে এখন আমার রান্না করতে হচ্ছে। তোর এই সর্বনাশের জন্য তুই দায়ী, অনামিকা পাল। কি বিড়বিড় করছো? প্রান্তিক কিচেনে ঢুকে দেখে আরও রেগে গেল অনামিকা। রাগটা গিয়ে পড়ল ওর কাটতে থাকা গাজরের উপর। গাজরের উপর রাগটা না দেখিয়ে যদি প্রীতমের উপর দেখাতে, তাহলে আজকে তোমাকে এখানে থাকতে হতো না। কথাটা বলতে বলতে প্রান্তিক এগিয়ে গেল অনামিকার কাছে। অনামিকার চুলের জলে ওর জামার অনেকখানি অংশ ভিজে গেছে, তাতে বেশ মোহনীয় লাগছে ওকে। প্রান্তিক অনামিকার চোখের কাছে নড়তে থাকা চুলগুলো ওর কানের কাছে গুজে দিল। অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে তাকালো। সরে যান। প্রান্তিক সরল না, বরং উল্টো আরও অনেকটা কাছাকাছি চলে এলো ওর। দুহাত দিয়ে অনামিকার গালগুলো আলতোভাবে ধরল প্রান্তিক। অনামিকা শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকলো। শিহরণে চোখ বুঝলো অনামিকা। প্রান্তিকের হাত অনামিকার চুলে বিচরণ করতে শুরু করলো। পকেট থেকে ক্লিপটা বের করে অনামিকা চুল আটকে দিল ও। তখনও অনামিকাকে চোখ বন্ধ করে থাকতে দেখে হো করে হেসে উঠল প্রান্তিক। এখন এই ফিলিংস জাগলে হবে? এই তো সবে সন্ধে, রাত পর্যন্ত তো ওয়েট করতে হবে মিস পাল। অনামিকা তড়িৎ গতিতে চোখ খুলল। নিজের কাজে নিজেই লজ্জিত সে। হঠাৎ প্রান্তিকের ছোঁয়ায় ওর অস্বস্তি হচ্ছে না এটা ভাবায় অনামিকাকে। তারপর ও কোনো উত্তর না দিয়ে আবার গাজর কাটায় মনোযোগ দেয়। তোমাকে কেন এখানে নিয়ে আসলাম জানো? অনামিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক বলতে শুরু করলো, কলকাতার বাড়িতে এত সিকিউরিটি গার্ড, হেল্পিং হ্যান্ডের মধ্যে থেকে রোমান্স করার সুযোগ পেতাম না। এখানে কেউ নেই, কাজের লোক পর্যন্ত রাখিনি। তাই আমার বেবিকে পৃথিবীতে আনার প্রসিডিওরটা তো শুরু করতে হবে। আপনি খুব খারাপ একটা মানুষ প্রান্তিক। আই নো দ্যাট। আমাকে ছেড়ে দিন না। এইভাবে একটা অবিবাহিত মেয়ের বাচ্চা জন্ম দেওয়াটা আমাদের সোসাইটি কি চোখে দেখবে জানেন? এই সোসাইটির কাছে আমার পরিচয় হবে পতিতা। তাতে আমার কি?
একটা দীর্ঘশ্বাস ফেললো অনামিকা। প্রান্তিকের মন গলাতে পারবে না ও, তাই অন্যভাবে চেষ্টা করতে হবে ওকে। আপনি এখান থেকে যান, রান্না হয়ে গেলে ডেকে আনবো আপনাকে। প্রান্তিক চলে গেল কিচেন থেকে। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফোন লাগালো কাউকে। ওখানের কাজ কত দূর? ওখানে নজরে রেখো। কোথায় যায়, কার সাথে দেখা করে, সব ইনফরমেশন চাই আমার। হ্যাঁ স্যার, আমাদের লোক সারাক্ষণ নজর রেখেছে ওর উপর। ওর সাহায্যে আমরা আসল মাস্টারমাইন্ডকে খুঁজে পাবো। একদমই তাই। ওর উপর থেকে নজর সরানো যাবে না। ওদের গ্যাংটা কিন্তু খুবই চালাক, তাই আমাদের সাবধানে পা ফেলতে হবে। প্রান্তিক ফোনটা রেখে ল্যাপটপ নিয়ে বসলো। অফিসের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করে মেল করলো। দরজায় ধাক্কার শব্দ শুনে ল্যাপটপ বন্ধ করে দরজাটা খুললো ও। কি চাই? এত তাড়াতাড়ি তো রান্না হওয়া সম্ভব নয়। আপনাকে কেউ খুঁজছেন। কে? একজন মধ্যবয়সী মহিলা। প্রান্তিকের আর বুঝতে বাকি থাকে না কে তাকে খুঁজছে। গত 5 বছর হলো অপরের ফ্ল্যাটে এসেছে এই মহিলারা। বাঙালি হওয়ার সুবাদে প্রায় প্রান্তিকের কাছে আসে উনি। প্রান্তিক কিছুটা বিরক্তও হয়। তুমি আমাকে না জিজ্ঞাসা করে দরজা খুলেছো কেন? অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছিলেন, আপনি আসছেন না দেখে খুলে দিয়েছিলাম। এর শাস্তি পড়া দিচ্ছি তোমাকে। সরো, বাইরে আসবে না এখন একদম। প্রান্তিক অনামিকাকে সরিয়ে বেরিয়ে এলো। দরজার কাছে আসতেই দেখে ওই মহিলাটি হাসি মুখে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন কাকিমা? না, আসলে বিকেলের দিকে দেখলাম একটা মেয়ে নিয়ে তুমি ঘরে ঢুকছো, তাই জানতে এলাম মেয়েটা কে গো? এখনো দরজা খুলে দিল, বউ নাকি? প্রান্তিক মনে মনে বিরক্ত হলেও মুখে সেটা প্রকাশ করলো না। হ্যাঁ কাকিমা, বউ হয় আমার। বাহ, খুব ভালো, বৌমা খুব ভালো হয়েছে। তবে হিন্দু বাঙালি বাড়ির বউ হয়েও শাঁখা সিঁদুর কিছুই নাই, অন্তত নোয়াটা তো রাখতে পারতো হাতে। কাকিমা, ও অবাঙালি। এই যা কাকিমা, আমার অফিসের কিছু কাজ পড়ে আছে, পরে কথা হবে আপনার সাথে। ঠিক আছে। আপনি ওনাকে কেন বলেন আমি আপনার বউ? ওই বাঙালি মহিলাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পেছনে তাকাতেই এমন একটা প্রশ্নের সম্মুখীন হয় প্রান্তিক। অনামিকার চোখে অনেক কৌতূহল। তারপর অনামিকাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে খুব রেগে যায় প্রান্তিক। তোমাকে না বলেছিলাম বাইরে না বেরোতে? কেন বাইরে এসেছো তাহলে? বাইরে এসে আবার লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে কেন? এখানে তো লুকিয়ে লুকিয়ে কথা শোনার কোনো প্রশ্নই নেই। যেখানে আমাকে নিয়েই কথা হচ্ছিল, আপনি ওনাকে কেন বললেন আমি আপনার বউ? আনসার মি প্রান্তিক। অনামিকা তাকে জোর করেছে এটা ভেবেই প্রান্তিকের চোখ আগুন সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই অনামিকার হাত দুটো চেপে ধরে পেছনে ঘুরিয়ে শক্ত করে ধরে ওকে। তাহলে কি বলতাম আমি? তুমি আমার রক্ষিতা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্রান্তিক। আমার সম্পর্কে এমন কথা বলবেন না। আমি আপনার কাছে স্বেচ্ছায় আসিনি। আপনি আমাকে আটকে রেখেছেন এখানে, আমি সবাইকে বলে দেব। প্রান্তিক খুব জোরে হেসে উঠল। প্রমাণ করতে পারবে তো এখানে আমার পজিশনটা ঠিক কি সেটা? তুমি এখানে এসেই আশা করি বুঝতে পেরেছো। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই মিস অনামিকা পাল। প্রান্তিককে ব্যঙ্গ করে হাসলো অনামিকা। হ্যাঁ, সে আর কি, পাওয়ার আছে বলেই তো আপনার নতুন নতুন শরীর শখ চাই। তুমি কবে দেখলে অনামিকা আমার নতুন নতুন নারীর দরকার হয়? প্রান্তিক অনামিকাকে আরও জোরে চেপে ধরে। এতে অনামিকার হাতের চুড়িটা ভেঙে যায়। ব্যথায় কোকিয়ে ওঠে। হাতটা ছাড়ুন, আমার লাগছে। অনামিকার ভেজা কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে ওর হাতটা ছেড়ে দেয় প্রান্তিক। অনামিকা নিজের হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে। প্রান্তিক বোঝার চেষ্টা করে কি হয়েছে। যখনই ও নিজের হাতটা দেখে আটকে ওঠেও, নিচে ভাঙা চুড়িটা দেখে বুঝতে পারে ও নিজের ভুলটা। অনামিকাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠেও। আই এম সরি অনামিকা, দেখি হাতটা দাও। আমি বুঝতে পারিনি। প্লিজ প্লিজ অনামিকা, হাতটা দাও। ব্লিডিং হচ্ছে, ক্লিন করতে হবে। প্রান্তিক অনামিকার হাতটা ধরতে গেলে অনামিকা নিজের হাতটা সরিয়ে নেয়। জুতা মেরে গরুদান করতে এসছেন? চাই না আপনার এই দয়া। আপনার তো আমার শরীর দরকার। আমি স্বেচ্ছায় নিজেকে আপনার হাতে তুলে দিলাম। আপনার কত খিদে, মিটিয়ে নিন আজ। শান্ত হও, হাতটা দাও, নইলে ইনফেকশন হয়ে যাবে। এত অস্থির কেন হচ্ছেন আপনি? আমার পরিবারের থেকে দূরে সরিয়ে আমাকে এই ব্যথাটা আপনি দিয়েছেন, এটা সেই তুলনায় কিচ্ছু না। নিজের রুমে যাও, সময় হলে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমি এখনই সব প্রশ্নের উত্তর চাই। প্রান্তিক নিজের রাগটা নিয়ন্ত্রণে আনার জন্য হাতের মুঠো শক্ত করে লম্বা শ্বাস নিল। তার স্থির কণ্ঠে বলল, ঘরে যাও অনামিকা, এই নিয়ে পরে কথা হবে।
আমি আমার প্রশ্নের উত্তর না পেলে কিছুতেই ঘরে যাব না। বাদ ভাঙল প্রান্তিকের। এই কদিন অনেক চেষ্টা করেছে নিজেকে শান্ত রাখার, কিন্তু এবার আর পারল না। উচ্চস্বরে বলল, আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? ঘরে যেতে বলেছি তো। আর 1 সেকেন্ড আমার চোখের সামনে থাকলে খুন করে ফেলবো তোকে। যা। প্রান্তিকের উঁচু আওয়াজে ফুঁপিয়ে কেঁদে উঠল অনামিকা। ছোটবেলা থেকেই খুব আবেগপ্রবণ, কারো উঁচু গলার স্বর সহ্য করতে পারে না। ছুটে ড্রয়িং রুম থেকে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল অনামিকা। প্রান্তিক সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি যতটা খারাপ ভাবো আমি ততটাও খারাপ নই অনু। তবে তুমি যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও, তোমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে আমি একবারও ভাববো না। তাই এমন কোনো কাজ করো না যাতে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়। প্রান্তিক মজুমদার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সে তার লক্ষ্য পূরণ করবেই। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, আবার পুনরায় রাত গড়িয়ে সকাল। এভাবে কেটে গেল প্রায় একটা মাস। সম্পর্কের সমীকরণ পাল্টায়নি এই 1 মাসে। শুধু অনামিকা বাড়ির প্রত্যেকের জন্য চিন্তা করে করে নিজের শরীরের অযত্ন করেছে। আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে সে। তবে অবাক করা বিষয়, এই 1 মাসে অনামিকাকে ছুঁয়েও দেখেনি প্রান্তিক। তার মতে ডক্টর নাকি বলেছে অনামিকা এখন কনসিভ করলে নাকি ওর প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। তাই যথাসাধ্য দূরত্ব বজায় রেখেছে ও অনামিকার সাথে। প্রান্তিক এখন বাড়ির বাইরে আছে। প্রান্তিককে বাড়িতে একা, যদিও গেটের বাইরে 2 জন গার্ডকে রেখে গেছে প্রান্তিক। এই 1 মাসে অনামিকা খেয়াল করেছে একটা রুমে প্রত্যেক দিন রাতে ঘন্টার পর ঘন্টা কাটায় প্রান্তিক। বেশ কৌতূহল জেগেছে তার মনে ওই রুমটা নিয়ে। যদি প্রান্তিকের সম্পর্কে কিছু জানতে পারে, এটা ভেবে ওই রুমে চিরুনি তল্লাশি করবে বলে ভেবে ফেলেছে ও। অনেক কষ্টে এই ঘরের চাবি উদ্ধার করেছে। চাবি খুলে ঘরে ঢুকে অনামিকা। চারদিক অন্ধকার হওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না। এখানে এত অন্ধকার কেন? ফোনটাও আনিনি, যাই গিয়ে ফোনটা নিয়ে আসি। রুম থেকে বেরোতে যাবে অমনি বাইরের কলিং বেল বাজার শব্দ পায়ও। ভয়ে ভয়ে রুমে আবার চাবি দিয়ে দরজা খুলে দেয় প্রান্তিককে। প্রান্তিক ভেতরে ঢোকে। কি করছিলে? এত দেরি হলো কেন? শরীরটা একটু খারাপ, শুয়েছিলাম। রেডি হও, ডক্টরের কাছে যাব। অনামিকা কপাল চাপড়ালো। শুধু শরীর খারাপ বলাতে এরকম উদ্বিগ্ন হয়ে পড়ল। কি হলো, যাও। এত ব্যস্ত হবেন না, আমার তেমন কিছু হয়নি, কয়েকবার বমি হয়েছে শুধু। প্রান্তিক ভ্রু কুঁচকালো। অনামিকা যে মিথ্যা বলেছে সেটা বুঝতে ওর বেশিক্ষণ সময় লাগলো না। তবু একটু মজা করার লোভ সামলাতে পারল না প্রান্তিক। এখনো তো কিছু করেইনি, তাহলে বমি হচ্ছে কিভাবে? কিছু করেননি মানে? কি করার কথা বলছেন আপনি? প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে এলো। আদর। অনামিকার কানের পাশটা গরম হয়ে উঠল। প্রান্তিকের থেকে দূরত্ব বাড়ালো, না হলে ওর হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামার সম্পর্কে প্রান্তিক অবগত হয়ে যেত। ও জানতো এই অনুভূতির নাম কি। গত 1 মাস ধরে প্রান্তিক যেভাবে ওর কেয়ার করেছে সেরকমটা প্রীতম কোনো দিনও করেনি। এর পেছনে প্রান্তিকের যতই খারাপ উদ্দেশ্য থাকুক না কেন, পুরুষের অতিরিক্ত যত্নে নারী দুর্বল হতে বাধ্য। তেমনটাই হয়তো হয়েছে অনামিকার সাথে। খেতে দাও, খিদে পেয়েছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। প্রান্তিক নিজের রুমে চলে যায়। অনামিকাও রান্নাঘরে চলে যায়। মিনিট 5 পর প্রান্তিক হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে রুম থেকে। অনামিকা? প্রান্তিককে চিহ্নিত দেখে অনামিকা ভয় পেল। কিছু হয়েছে? আমার রুমের পাশের রুমটায় তুমি ঢুকেছিলে? অনামিকার গলাটা শুকিয়ে গেল। প্রান্তিক কি করে বুঝে গেল অনামিকা ওই ঘরে ঢুকেছিল? ওই রুমটা তো বন্ধ, লক করা, আমি কিভাবে ঢুকবো? সত্যি বলছো তো? আমি যদি পরে জানতে পারি তুমি ওই রুমে ঢুকেছিলে, তাহলে কিন্তু আমার সব থেকে খারাপ রূপটা তুমি দেখবে। তোমাকে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি। অনামিকার মনে ভয়টা কমলো। প্রান্তিক শুধু সন্দেহ করেছে, নিশ্চিতভাবে কিছু জানে না। তাই অনামিকা একটা পাল্টা প্রশ্ন করলো প্রান্তিককে। ওই ঘরে এমন কি আছে যেটা আমি জেনে গেলে আপনার অসুবিধা হবে? এমনকি আমাকে মেরে ফেলতেও 2 বার ভাববেন না? প্রান্তিক একটু ঘাবড়ে গেল অনামিকার প্রশ্নে, কিন্তু প্রকাশ করলো না। ওই রুমে তোমার মতো আরো অনেক মেয়ে আছে। বিস্ময়ে চোখে অনামিকা প্রান্তিকের দিকে তাকালো। তাহলে আমি বাইরে কেন? আমাকেও ওদের সাথে ভেতরে রাখুন। প্রান্তিক অনামিকার শরীর ঘেঁষে দাঁড়ালো। তুমি থাকতে চাইলেই রাখবো ওখানে, তবে ভেবে নিও মৃত মানুষদের সাথে থাকতে পারবে তো? অনামিকা চকিতে তাকালো প্রান্তিকের দিকে। মানে যারা 6 মাসের মধ্যে আমার মনের ইচ্ছা পূরণ করতে পারেনি, তাদেরকে মেরে তাদের কঙ্কাল আমি ওই রুমের মধ্যে রেখেছি।
এবার তোমার পালা, যদিও তোমার হাতে এখনো 5 মাস সময় আছে। ভয়ে প্রান্তিকের কাছ থেকে সরে গেল অনামিকা। প্রান্তিক বাঁকাভাবে হাসলো অনামিকার দিকে তাকিয়ে। অনামিকা ভয়ে দেয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে আছে। আমাকে মারবেন না, আমি মরতে চাই না। তাহলে ভুলেও আর ওই ঘরে পা রাখার চেষ্টা করবে না। ওই রুমেও চেনা কোনো নিঃশ্বাস পড়লেও আমি টের পাই, সেটা মনে রেখো। অনামিকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। প্রান্তিক এক গ্লাস জল এগিয়ে দেয় অনামিকার দিকে। ভয়ের কিছু নেই, বললাম তো তোমায় মারবো না। আমি এখানে থাকবো না, আমি এই মর্গে থাকতে পারবো না। আমাকে অন্য কোথাও নিয়ে রাখুন প্লিজ। আগে জলটা খাও, আমি এই বিষয়ে পরে ভেবে দেখব। অনামিকা প্রান্তিকের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে ফেলে। আর জল খাবে? অনামিকা মাথা নাড়িয়ে না বলে। প্রান্তিক নিশ্চিন্ত হয়। ডিনার রেডি করো, আমি আসছি 10 মিনিটের মধ্যে। প্রান্তিক রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। এই মেয়েটা এত বোকা কেন কে জানে? একটা অবিশ্বাস্য কথাকে বিশ্বাস করে কিভাবে ভয় পেয়ে গেল। যদিও আমার সুবিধাই হলো ওই রুমে ঢোকার সাহস আর কোনোদিনও দেখাবে না। এত ভীতু মেয়ে আমি জীবনেও দেখিনি। আকাশে আজ অকাল বর্ষণ। শীতের শুরুর দিকে হঠাৎই পরিবেশ আজ অশান্ত হয়ে উঠেছে। বাইরে প্রচণ্ড গতিতে বৃষ্টিপাত, আর ভেতরে অনামিকার মনের মধ্যে উথাল পাথাল তোলপাড় শুরু হয়েছে। যখন থেকে শুনেছে এই ছাদের তলায় ও মৃত মানুষের সাথে বসবাস করছে, সেই থেকে ভয়ে সিঁঠিয়ে আসেও। সামান্য একটু শব্দেও ভয়ে কাহিল হয়ে পড়ছে। ঘড়ির কাঁটায় রাত 1টা, অথচ অনামিকার চোখে ঘুম নেই। হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে ভয়ে চেঁচিয়ে ওঠে, জ্ঞান হারায় ও। প্রান্তিক ওর গোপন ঘরের মধ্যে ছিল। অনামিকার চিৎকারের শব্দ পেয়ে তাড়াহুড়া করে ওর ঘরের সামনে আসে প্রান্তিক। অনামিকা, কি হয়েছে? দরজা খোলো। অনামিকা, এই অনু, দরজা খোলো। অনেক ডাকার পরও কোনো রকম শব্দ না পাওয়ায় বাধ্য হয়ে নিজের রুম থেকে অনামিকার ঘরে ডুপ্লেক্স চাবি এনে দরজা খুলতেই চমকে ওঠেও। মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে অনামিকা। প্রান্তিক তাড়াতাড়ি গিয়ে অনামিকাকে কোলে করে বিছানায় শোয়ালো। অনামিকা, চোখ খোলো। এভাবে অজ্ঞান হয়ে গেলে কিভাবে? অনামিকা, অনামিকা, এই অনামিকা। বেডের পাশের টেবিল থেকে গ্লাসে রাখা জল নিয়ে অনামিকার চোখে দিতেই অনামিকার জ্ঞান ফেরে। চোখ খুলেই ও জড়িয়ে ধরে প্রান্তিককে। আমায় মারবেন না প্লিজ, আমি বাঁচতে চাই। আমি আমার মা বাবাকে না দেখে মরতে চাই না, প্লিজ আমায় মারবেন না। প্রান্তিক নিজের ভুল বুঝতে পারল। অনামিকাকে ভয় দেখানোর জন্য ওই কথাটা বলা ওর উচিত হয়নি। অনামিকা ভয় পেয়েছে তো ঠিকই, কিন্তু শক্ট হয়ে আসেও। প্রান্তিক অনামিকার মাথায় সযত্নে হাত বুলিয়ে দিল। শান্ত হও, তোমাকে কেউ মারবে না। নিজের প্রাণ থাকতে আমি তোমাকে মারবও না আর মরতেও দিব না। অনামিকা আরও শক্ত করে জড়িয়ে প্রান্তিকের শার্ট। প্রান্তিক টের পেল অনামিকার শরীরের উষ্ণতার পরিমাণ। কপালে হাত দিয়ে দেখতেই ও ভয় পেল। এত রাতে কোনো ডক্টরকেও পাবে না ও, তার উপর এত ঝড় বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত ভয় থেকে জ্বরটা এসেছে। নিজের উপর খুব ঘৃণা হয় ওর। তখন যদি ওই কথাটা না বলতো তাহলে এই পরিস্থিতিটা তৈরি হতো না। কিচ্ছু হবে না তোমার অনামিকা, কিচ্ছু হতে দিব না তোমার। প্রান্তিক অনামিকাকে আস্তে করে বিছানায় শুয়ে দেয়। তারপর উঠে কিচেন থেকে একটা বাটিতে করে জল আর নিজের রুম থেকে নিজের রুমালটা এনে অনামিকার পাশে বসে। রুমালটা জলে ভিজিয়ে বারবার জলপট্টি দিতে থাকে। প্রায় আধা ঘন্টা পরও যখন জ্বরটা কমলো না, তখন বাধ্য হয়ে প্রান্তিক নিজের চেনা একজন ডক্টরকে ফোন করলো। 6-7 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। এভরিথিং ইজ ওকে প্রান্তিক? নো, নাথিং ইজ ওকে ডক্টর। আমার ওয়াইফ অসুস্থ, খুব জ্বর এসেছে, 104-এ উঠে গিয়েছে। বডি টেম্পারেচার নামছেই না। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তো আসতেও পারবো না। মেডিসিন দিয়েছো? না ডক্টর, ওর প্যারাসিটামলে অ্যালার্জি। অনেকক্ষণ থেকে জলপট্টি দিচ্ছি, তবুও কিছুই হচ্ছে না। তাহলে এক কাজ করো, ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুইয়ে দাও। প্রান্তিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও ঠিক হয়ে যাবে তো ডক্টর? তোমার মতো স্ট্রং ছেলে যদি এতটুকুতেই ভেঙে পড়ে কিভাবে হবে প্রান্তিক? তোমার ওয়াইফ একদম সুস্থ হয়ে যাবে। আমি যা বললাম তাই করো। প্রান্তিক ফোনটা রেখে চট করে ওয়াশরুম থেকে এক বালতি জল নিয়ে এসে
বিছানার কাছে রাখলো। অনামিকাকে ঘুরিয়ে শোয়ালো প্রান্তিক। প্রান্তিক আরেকটু ঘোরে। এবার ঠিক আছে। প্রান্তিক অনামিকার মাথাতে ধীরে ধীরে জল দিয়ে ধুয়ে দিল। তারপর একটা শুকনো তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছে দেয়। অনামিকা দুর্বলতার জন্য আবার শুয়ে পড়তে চাইলে প্রান্তিক বাধা দেয়। চুলগুলো ভিজে, এখন একটু বসো। প্রান্তিক ঠেল দিয়ে বিছানার এক প্রান্তে বসলো। তারপর অনামিকাকে নিজের বুকের সাথে মিশিয়ে বসালো। অনামিকা কম্পিত কণ্ঠে বলে, কেন আমাকে দুর্বল করে দিচ্ছেন প্রান্তিক? আপনার বউ আছে, তার সত্ত্বেও কেন আপনি আমার এত কাছে আসছেন? অনামিকাকে কথা বলতে রেখে প্রান্তিক ওর কপালে হাত দিয়ে দেখলো কপালটা আগের তুলনায় ঠান্ডা। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে দেখলো 100। একটু নিশ্চিত হলো প্রান্তিক। কি হলো বলুন? আমাকে নিয়ে এত ভাবছেন কেন আপনি? আপনার বউ আছে। প্রান্তিক হাসলো। অবচেতন মনে হলেও তো বলেছে অনামিকা ওর প্রতি দুর্বল হচ্ছে। আমার বউ আছেই তো, আর তুমি তো হলে আমার বউ, আমার শিশু বউ। মিথ্যে। শুধুমাত্র নিজের সম্মান বাঁচিয়ে রাখতে আপনি সবার কাছে আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিচ্ছেন। আসলে তো আমি আপনার অনামিকার মুখটা চেপে ধরলো প্রান্তিক। আমাদের সম্পর্ক পবিত্র অনু। আইন আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে। তুমি আমার লিগ্যাল ওয়াইফ, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম এবং শেষ বউ। অনামিকা চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো প্রান্তিকের বিষয়টা, কিন্তু কতটা ওর বোধগম্য হলো সেটা বোঝা গেল না। আমি মায়ের কাছে যাব। প্রান্তিক তার মানে এতক্ষণে ভস্মতে ঘি ঢাললো। অনামিকা ওর কোনো কথাই শোনেনি। ও ভেবেছিল অনামিকাকে সব সত্যিটা জানিয়ে দেবে, কিন্তু অনামিকা এখন শোনার মতো অবস্থায় নেই। প্রান্তিক অনামিকার কপালে স্নেহ চুম্বন দিল। আমি মায়ের কাছে যাব প্রান্তিক, আমাকে নিয়ে চলুন। যাব তো, আমরা যাব কলকাতায়, কয়েক সপ্তাহ পরেই যাব। না, আমি এখনই যাব। আমরা এখন অস্ট্রেলিয়ায় আছি অনু, বললেই তো আর যাওয়া যাবে না। আমি আপনাকে ঘৃণা করি প্রান্তিক, আমি প্রীতমকেও ঘৃণা করি। আপনারা দুজন আমার মানসিক শান্তি শেষ করে দিয়েছেন, আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছেন আপনারা। প্রান্তিকের অনুশোচনা হলো। অনেক আগে অনামিকাকে সবটা জানিয়ে দেওয়া উচিত ছিল ওর। প্রান্তিক অনামিকার কপালে নিজের কপাল ঠেকালো। আমি তোমার মানসিক শান্তি নষ্ট করিনি অনু, বরং তোমাকে মানসিক অশান্তি থেকে দূরে রাখার জন্য সবার থেকে অনেক দূরে নিয়ে এসেছি তোমাকে। সুস্থ হও, সব বলবো তোমাকে। আমি খারাপ মানুষ নই। আমি এখনই সব শুনবো। এখন তোমার বিশ্রামের প্রয়োজন অনু, ঘুমাও। আপনি আমাকে মেরে ফেলবেন না তো? আমি আপনার কাছ থেকে কোথাও যাব না। আমার অভ্যেস খারাপ করে দিয়েছেন আপনি। অনামিকার সোজাসুজি স্বীকারোক্তি শুনে হাসলো প্রান্তিক। সুস্থ অবস্থায় কখনো এমন কথা বলতো না। বউ, ইউ লাভস মি? অনামিকা পিটপিট করে তাকালো প্রান্তিকের দিকে। চোখ জ্বালা করছে ওর। নট শিওর, বাট প্রান্তিকের বুকে মাথা রেখে চোখ বুঝলো অনামিকা। অতিরিক্ত জ্বরের জন্য এতক্ষণ ঘুমাতে পারছিল না। জ্বরটা একটু ছাড়তেই আর চোখ চেয়ে থাকতে পারল না ও। প্রান্তিক আস্তে করে বালিশে শুয়ে দিল অনামিকাকে। তারপর পাশে বসে অনামিকার চুলে বিলি কাটতে থাকে। সূর্যের আলো ঢেলে পড়তেই ঘুম ভাঙলো অনামিকার। চোখ খুলতেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলো। শরীরটা ভারী হয়ে আছে ওর। উঠে বসে চোখ রগড়ে ভালো করে তাকালো। পাশে ঘুরতেই প্রান্তিককে বিছানায় বসে ঘুমাতে দেখে অবাক হলো ও। কাল রাতের কথাগুলো আবছা মনে পড়তে লাগলো ওর। প্রান্তিককে দেখে অনামিকার মায়া হলো। বেচারা ওর জন্য সারা রাত জেগে আছে। আস্তে করে নাড়া দিল প্রান্তিককে। প্রান্তিক, প্রান্তিক। আর একটু ঘুমাতে দাও বউ। বউ শব্দটা শুনে ভ্রুকুচকে তাকালো অনামিকা। তারপর ঘুমের ঘোরে ভুল বকছে ভেবে পাত্তা দিল না। হ্যাঁ ঘুমাবেন তো, কিন্তু সোজা হয়ে শোন, না হলে ঘাড়ে ব্যথা করবে। প্রান্তিক লম্বা হয়ে শুয়ে পড়ল। অনামিকা ওর গায়ে চাদরটা টেনে নামতে গেলেই প্রান্তিক অনামিকাকে নিজের পাশে শুয়ে চেপে ধরল। কি করছেন, ছাড়ুন। প্রান্তিক ধীরে ধীরে চোখ খুলল। অনামিকার চোখের কাছে পড়ে থাকা চুলগুলো যত্ন করে কানে গুঁজে দিল। অনামিকার নাকে থাকা লাল তিলটায় ওর নিজের ঠোঁটটা শোয়ালো। অনামিকা আবেশে চোখ বন্ধ করে ফেলে। আই লাভ ইউ বউ। অনামিকা চোখ খুলল বউ ডাকটা শুনে। প্রান্তিক সজ্ঞানেও কেন তাকে বউ বলছে এটা ভেবে অবাক হয়েও। আপনি বারবার আমাকে বউ বলছেন কেন বলুন তো? বউকে মিস করছেন বুঝি? তাহলে তাকে নিজের কাছে আনছেন না কেন? প্রান্তিক অনামিকাকে জড়িয়ে ধরলো আরো শক্ত করে। দুজনের মধ্যে বায়ু চলাচলকে নিষিদ্ধ করলো প্রান্তিক। আমি তো আমার বউয়ের কাছে আছি, তাকে জড়িয়ে তার শরীরের ঘ্রাণ নিচ্ছি।
অনামিকা প্রান্তিককে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইলেও সেটা করে উঠতে পারে না। সরুন প্রান্তিক, জ্বর হয়েছিল আমার, আর ভুলভাল বকছেন আপনি। তোমার জোর হলো বলেই তো আমি আমার ভুলটা বুঝতে পারলাম। তোমাকে আর অন্ধকারে রাখবো না আমি। কিসের অন্ধকার? আমার জীবনটা তছনছ করে দিয়ে বলছেন আমাকে অন্ধকারে রাখবেন না? প্রান্তিক অনামিকার দিকে তাকিয়ে হাসলো। না বউ, আমি তোমার জীবন তছনছ করিনি, বরং তোমার জীবন তছনছ হওয়া থেকে বাঁচিয়েছি। কয়েকটা শয়তানের দৃষ্টি থেকে তোমাকে সরিয়ে এনেছি। মানে? এই, আপনি ঘুমের ঘরে কি উল্টাপাল্টা বকছেন নাকি কাল রাতে কিছু উল্টাপাল্টা খেয়েছেন? প্রান্তিক অনামিকার কথা শুনে হাসলো। অনামিকার কাঁপতে থাকা ঠোঁটটা আজ খুব আকর্ষণ করছে ওকে। নিজের সুপ্ত ইচ্ছাটাকে বারবার দমিয়ে রাখতে চেয়েও ব্যর্থ হয় ও। অনামিকা ঠোঁটটা কয়েক সেকেন্ডের জন্য নিজের দখলে নিয়ে নেয়। অনামিকা উত্তেজনায় প্রান্তিকের চুল খামচে ধরে। কয়েক সেকেন্ড পর ছাড়া পেতেই অনামিকা খুব জোরে জোরে শ্বাস নেয়। এটা কি হলো? চুমুটা বেশ মিষ্টি। এখন থেকে সকালবেলা ভাবছি কফি না খেয়ে এটাই টেস্ট করব। বউ থাকতে অন্য মেয়ে নিয়ে আদিক্ষেতা? তুমি তো আমার বউ, আমার লিগ্যাল ওয়াইফ। তোমাকে চুমু খাওয়ার লাইসেন্স আমি 40 দিন আগেই পেয়ে গিয়েছি। লিগ্যাল ওয়াইফ কথাটা শুনে অবাক হলো অনামিকা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার কৌতূহল সম্পর্কে বুঝতে পারল। কলকাতায় যেদিন তোমাকে এনেছিলাম আমার কাছে, মনে আছে কয়েকটা পেপারে সাইন করিয়েছিলাম তোমায়? অনামিকা দীর্ঘশ্বাস ফেলল। মনে আছে, কন্ট্রাক্ট পেপার ছিল। প্রান্তিক মৃদু হাসলো অনামিকার দিকে তাকিয়ে। না, ওপরের পেজগুলো সব ফলস ছিল, যেগুলো তুমি পড়েছিলে। ভেতরের পেজগুলো আসল ছিল, যেগুলো তুমি পড়োনি। আর যেটা ছিল আমার ম্যারেজ রেজিস্ট্রি পেপার। আমার কোনো বউ নেই, তুমিই আমার একমাত্র বউ। আর বাইরের নেম প্লেটে লেখা মিসেস মজুমদার হলো তুমি, মিসেস অনামিকা মজুমদার, ওয়াইফ অফ প্রান্তিক মজুমদার।